নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি বেশ কয়েকদিন যাবৎ পাঠ করছি, তো বইটি মোটামুটি অর্ধেক পাঠ করা হয়েছে। আজকে আমি আগের দিন যা করেছিলাম তার পরের থেকে পাঠ করা শুরু করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। সেদিনের আর কোনো কথা স্মরণ হইতেছে না। দ্বিতীয় দিন ঠাকুরকে একা রাখিয়াই আমাকে কলেজে চলিয়া যাইতে হইল। একতলায় শক্তি ঔষধালয়ের ব্রাঞ্চ ম্যানেজার অনুপবাবুকে ঠাকুরকে একটু দেখাশোনা করার কথা বলিয়া গিয়াছিলাম। 4টে নাগাদ ফিরিয়া আসিয়া শুনিলাম যে ঠাকুর চলিয়া গিয়াছেন। আমি ফিরিয়া না আসা পর্যন্ত অপেক্ষা করিতে ঠাকুরকে অনুপবাবু অনেক অনুনয় করিয়াছিলেন, কিন্তু তিনি তাহার কথায় কর্ণপাতও করেন নাই। মনটা অত্যন্ত খারাপ হইয়া গেল। ঠাকুরের কথা ভেবে বুঝিলাম যে আরও 2-3 দিন আমার এখানেই থাকবেন। হঠাৎ কেন চলিয়া গেলেন কিছুই বুঝিলাম না। বৈকালে অনেকে ঠাকুর দর্শনে আসিলেন এবং ক্ষুণ্ণ মনে ফিরিয়া গেলেন। সন্ধ্যার কিছু পরে প্রভাতবাবু আসিয়া উপস্থিত হইলেন। তিনি রাত্রিতে ঠাকুরের কাছেই থাকিবেন এইরূপ মনস্থ করিয়া আসিয়াছিলেন। আমি তাহাকে আর ফিরিতে দিলাম না এবং অনেক রাত্রি পর্যন্ত ঠাকুর প্রসঙ্গ করিয়া কাটাইলাম। কি কথা হইয়াছিল কিছুই মনে নাই, কিন্তু একটা কথা মোটেই ভুলি নাই। সেই আম দেওয়া ব্যাপারটা শুনিয়া প্রভাতবাবু গোড়ায় বেশ আমোদ অনুভব করিলেন, কিন্তু পরে মনে হইল তিনি চটিয়াছেন। প্রাতঃকালে ওই ভদ্রলোকের সহিত একটা বোঝাপড়া করিবার ইচ্ছাও প্রকাশ করিলেন। আমি প্রমাদ গণিলাম এবং অনেক কাকুতি মিনতি করিয়া তাহাকে নিরস্ত করিলাম। ভোর হইতে না হইতেই নিজের সঙ্গে যাইয়া তাহাকে ট্রামে তুলিয়া দিয়া আসিলাম। সেদিন কলেজ ছিল না। চা খাইয়াই বাহির হইয়া পড়িলাম। সম্ভাব্য সকল স্থানেই ঠাকুরের অনুসন্ধান করিলাম, কিন্তু কোনো সংবাদই পাইলাম না। অত্যন্ত বিষণ্ণ মনে বাড়ি ফিরিয়া আসিলাম। ঘরে ঢুকিয়াই কিন্তু সে ভাব কাটিয়া গেল। দেখিলাম যে খাটের উপর ঠাকুর একাকী বসিয়া আছেন। জামা ছাড়িয়া হাত মুখ ধুইয়া ঠাকুরের নিকটে আসিয়া বসিলাম এবং তাহাকে জিজ্ঞাসা করিলাম যে হঠাৎ তিনি কোথায় গিয়েছিলেন। ঠাকুর বলিলেন যে সে সময়ের প্রায় 17 থেকে 18 বৎসর পূর্বে তিনি যখন উত্তরপাড়ায় ছিলেন, সেখানে নিকটস্থ এক গ্রাম হইতে এক ভদ্রলোক তাহার সঙ্গে দেখা করিতে আসেন। ধর্ম কি এবং ধর্ম লাভের উপায় কি এই বিষয় লইয়া ঠাকুরের সঙ্গে তাহার কিছুক্ষণ আলোচনা হয়। আলোচনান্তে তিনি ঠাকুরের কৃপা লাভ করেন এবং নাম পাইয়া গৃহে ফিরিয়া যান। সেই ভদ্রলোকের অন্তিমকাল উপস্থিত হইয়াছিল এবং তাহার মৃত্যুশয্যায় উপস্থিত থাকিবার জন্য ঠাকুর সেদিন হঠাৎ কাহাকেও কিছু না বলিয়াই চলিয়া গিয়াছিলেন। জিজ্ঞাসা করিয়া জানিলাম যে সেই ভদ্রলোকের সঙ্গে ঠাকুরের সেই একবার বই আর কখনো সাক্ষাৎ হয় নাই। তিনি ঠাকুরের সঙ্গে দেখা করিবার চেষ্টাও কখনো করেন নাই এবং ঠাকুরের কথা কাহারও কাছে প্রকাশও করেন নাই। বেদবাণীর 2য় খণ্ডে সম্পাদকীয়তে আমি এইরূপ একজন ভক্তের উল্লেখ করিয়াছি এবং ঠাকুরের মুখে আরও 2 থেকে 3 জনের কথা শুনিয়াছি, কিন্তু ইহাদের জাতি আলাদা। কদাচিৎ এইরূপ দৃষ্টান্ত পাওয়া যায়। ইহারা সাম্যকরূপে বুঝিয়াছিলেন যে গুরুর বাক্যই গুরু, ওই বাক্য লইয়াই পড়িয়াছিলেন, আর কোনো কিছুরই প্রয়োজন বোধ করেন নাই। আর আমরা তো সারা জীবন ভরিয়া ঠাকুরের কত কথাই না শুনিলাম, কতবার তাহাকে দেখিলাম। আমাদের শোনাও ফুরাইল না, দেখাও ফুরাইল না। কখনো কখনো ঠাকুরকে বলিতে শুনিয়াছি যে সংসারে 3 প্রকারের লোক আছে, করিমুল্লা, সোনাউল্লা আর বকাউল্লা। যাহারা মনোযোগ দিয়া কথাগুলি শুনিয়া লইয়া তদনুসারে কার্য করিয়া যায় তাহারে করিমুল্লা বলে। এইমাত্র যাহাদের কথা বলিতেছিলাম তাহাদিগকে করিমুল্লা বলা যাইতে পারে, কিন্তু সংখ্যায় ইহারা নিতান্তই বিরল। যাহারা কিছু করুক বা না করুক অন্তত কথাগুলি শোনে তাহারাই সোনাউল্লা। ইহারাও সংখ্যায় খুব বেশি নয়। নিবিষ্ট মনে কোনো কিছু শুনিবার ধৈর্য অধিকাংশেরই নাই। আমি নিজে যে সকল ক্ষেত্রেই
ঠাকুরের উপদেশ মনোযোগ সহকারে শুনিয়াছি এমন কথা কখনোই বলিতে পারি না। কিছুক্ষণ ঠাকুরের কথা শুনিয়াই সিগারেট টানিবার অছিলায় বাহিরে চলিয়া গিয়াছি এবং বন্ধুদের লইয়া আড্ডা জমাইয়া বসিয়াছি। ঠাকুরের কাছে ফিরিয়া যাইতে কখনো কখনো হয়তো 1 ঘণ্টার উপর বিলম্ব হইয়া গিয়াছে। 5-7 জনে মিলিয়া ঠাকুর প্রসঙ্গ হইতেছে। অনেক ক্ষেত্রেই দেখিয়াছি যে যিনি বলিতেছেন তাহার কথা বড় কেহ একটা লক্ষ্য করিতেছে না, কিন্তু তাহার থামিবার প্রতীক্ষায় নিজে কিছু বলিবার জন্য সকলে মুখ উঁচাইয়া রহিয়াছে। ইহার ব্যতিক্রমও যে কখনো কখনো দেখি নাই এমন কথা আমি বলিতে চাই না, কিন্তু আমরা যে বেশিরভাগই বকাউল্লা তাহা নিঃসন্দেহ। আরও একটা কথা এইখানে বলা প্রয়োজন মনে হইতেছে। ঠাকুরের নিকটে থাকিলেই ঠাকুর সঙ্গ হয়, দূরে থাকিলে হয় না, এরূপ কথা নিশ্চয়ই কেহই বলিবেন না। নিজের অভিজ্ঞতা হইতে বলিতে পারি যে দূরে থাকিয়াই বোধহয় ঠাকুরের সঙ্গ অধিকতর সুষ্ঠুভাবে উপভোগ করা যায়। উপরে যে 2টি ভক্তের উল্লেখ করা হইয়াছে তাহাদের দৃষ্টান্তও এ বিষয়ে নির্ভুল সাক্ষ্য প্রদান করিতেছে। তৎসত্ত্বেও আমি বলিতে বাধ্য যে আমাদের অনেকের মনে এই বিষয়ে একটা ভ্রান্ত ধারণা আছে। একটি দৃষ্টান্তের সাহায্যে কথাটা বুঝাইতে চেষ্টা করিব। প্রায় 10 বৎসর পরের কথা। ঠাকুর তখন গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডে প্রতাপবাবুর বাড়িতে ছিলেন। সন্ধ্যার পর তাহার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কয়েকজন ভদ্রমহিলা ঠাকুরের নিকটে ছিলেন এবং ছোট ঘরখানিতে স্থান সংকুলান না হওয়ায় অন্যান্য সকলে বাহিরের বারান্দায় একখানি শতরঞ্চির উপর বসিয়া গল্পগুজব করিতেছিলেন। আমিও যাইয়া তাহাদের সঙ্গে বসিলাম। শুনিলাম উপস্থিত এক ব্যক্তিকে লক্ষ্য করিয়া অপর একজন বলিতেছেন, দাদা, আপনি যে ঠাকুরের তল্পি বাহক হইয়া দাঁড়াইলেন। যেখানে ঠাকুর সেখানেই আপনি মহাভাগ্যবান। দাদা সম্মতি মুখে একটু হাসিলেন। বুঝিলাম যে তিনি অত্যন্ত খুশি হইয়াছেন। আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধির আসিল। ওই ভদ্রলোককে লইয়া একটু কৌতুক করিবার প্রলোভন ত্যাগ করিতে পারিলাম না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।